আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সার্বিয়ার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করলো। এর পাশাপাশি সার্বিয়া ভিসা প্রত্যাশীদের কি হবে। আমার সাথে আছে আমার বড় ভাই সাইফুল ভাই। উনি আমার সাথে কথা বলবে এবং ওনাকে আমি বিশেষ করে কিছু বিষয় প্রশ্ন করব। তো ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সার্বিয়া বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টে জানানোর চেষ্টা করব। সার্বিয়াতে দীর্ঘ 2 মাস যাবৎ আপনারা জানেন যে খুবই আন্দোলন চলতেছিল, সরকার বিরোধী আন্দোলন। আসলে এই আন্দোলনের সূচনা কোথা থেকে শুরু হয়? আন্দোলনের সূচনা শুরু হয়, আমি যে শহরে থাকি নবী সাদ শহর, এই শহরে একটা রেল স্টেশন আছে, অনেক বড় রেল স্টেশন, অনেক সুন্দর রেল স্টেশন। এখানে আমি নিজেও গেছি, আমি গেছি, সাইফুল ভাই গেছি আমার সাথে, আমরা যা এখানে দেখছি। তো এই মূলত রেল স্টেশনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনা আসলে প্রায় 17 জন মানুষ মারা যায়। মেবি নভেম্বরের 15 তারিখে। তো নভেম্বরের 15 তারিখে দুর্ঘটনা ঘটার কারণে প্রায় 17 জন মানুষ মারা যায়। এই দুর্ঘটনা থেকেই মূলত সরকার বিরোধী আন্দোলন সূচনা শুরু হয়। তো বর্তমান যে প্রধানমন্ত্রী ছিলেন সার্বিয়ার, যে পদত্যাগ করেছে, তো ইনি যখন নবি সাতের মেয়র ছিলেন, তো মেয়র থাকা অবস্থায় উনি এই রেল স্টেশন সংস্কার করা হয়। তো যখন সংস্কার করা হয় তখন এই ভদ্রলোক সার্বিয়ার প্রধানমন্ত্রী, সে নবি সাতের মেয়র ছিলেন। রেল স্টেশনের সংস্কারের পরে যে ওনার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগটা ওঠে, তো এই দুর্নীতির অভিযোগের হওয়ার কারণে তাকে দীর্ঘ 2 মাস ধরে তার বিরুদ্ধে অনেক আন্দোলন চলে, এবং যখন আন্দোলন শুরু হয় তখনই সার্বিয়ার যোগাযোগ মন্ত্রী উনি পদত্যাগ করে। তো এরপর থেকে কন্টিনিউ এরকম সমস্যা হচ্ছে, এরকম ছাত্র জনতা, আম জনতা, জনপাবলিক, তারা প্রচুর পরিমাণে এই দীর্ঘ 2 মাস তারা এরকম আন্দোলন করে যাচ্ছে। তো মূলত সূচনা হচ্ছে আপনার রেল স্টেশন নিয়েই কেন্দ্র, এখান থেকেই শুরু হয় তার পদত্যাগের মূল হুতা। তো আসলে আমি যখন রেল স্টেশনে যাই, ওইখানে যাওয়ার পরে দেখছি যে সার্বিয়াতে আসলে 17 জনের ভিতরে প্রায় 3-4 জন বাচ্চা মারা যায়। তো বাচ্চা যখন মারা যায়, মারা গেছে, তো তাদের ফ্যামিলি রেল স্টেশনের পাশে, এখনো রেল স্টেশন বন্ধ আছে, তো রেল স্টেশনের পাশে তাদের ছবি দিয়ে, তাদের খেলনা দিয়ে অনেক সাজায় জি। রাখছে আর কি। তো এটা এদের এটা কালচার। তো সব কিছু মিলেই হচ্ছে আপনার রেল স্টেশন কেন্দ্র নিয়ে সূচনা শুরু হয়। তো যেহেতু 17 জন মানুষ মারা যায় এবং এই মেয়র থাকা অবস্থায় সে সংস্কার করে, এইগুলা নিয়েই মূলত আসলে সূচনা শুরু হয়, এই জন্যই সে পদত্যাগ করে। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে বড় ভাই সাইফুল ভাই আছে, উনি নিজেও গেছে, আমরা একসাথে গেছি রেল স্টেশনে। তো আমি সাইফুল ভাইরে প্রথমে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আসলে সার্বিয়ার যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, আসলে এর মূল হোতা তো রেল স্টেশন নিয়ে। ইয়েস, তো ইয়েস। রেল স্টেশন নিয়ে যেহেতু শুরু হয়েছে, তো আসলে এর আরো মানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যদি সবার উদ্দেশ্যে একটু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি যে গত 15ই নভেম্বর এই নবি সাদ শহরে, এটা সার্বিয়ার উত্তরের একটি শহর, নবি সাদ শহরে রেল স্টেশনের যে সাদ ধসে পড়ে স্পট ডেথ হচ্ছে, 15 জন মানুষ মারা গেছে। তো এই রেল স্টেশনের সংস্কারটা যখন হয়েছিল, তখন বর্তমান প্রধানমন্ত্রী যিনি মিলোস বিবেসিস, তো ওই মিলোস বিবেসিস ছিল তখন হচ্ছে নবি সাদ শহরের মেয়র। তো উনি মেয়র থাকাকালীন হচ্ছে এই আপনার রেল স্টেশনের সংস্কারের কাজটা হয়েছিল। ফলে ছাত্র জনতা ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, যে এই সংস্কার করার সময় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে উনি জড়িত। এবং সাথে সাথে নবি সাদে অনেক আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন সার্বিয়ার 61টিরও শহরে ছড়িয়ে পড়ে ছাত্র জনতা। এবং গত শেষ শনিবার এবং রবিবার আপনারা অনেকে হয়তো বাংলাদেশের খবরও দেখতে পাচ্ছেন যে শনিবার এবং রবিবার বেলগ্রেডের প্রধান যে শহরের যে রাস্তাগুলো, ওই রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়েছে। এবং ছাত্র জনতার পাশাপাশি ওখানে কৃষকেরা যারা বড় বড় কৃষিকাজ করে এবং এই ট্রাক্টর নিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে দিয়েছে, এবং জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এর ফলশ্রুতিতে পরের দিনেই আমার প্রধানমন্ত্রী মিলোস তার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসে উনি বলে যে এই ঘটনাটা থেকে আর বেশি দূর এগোতে চাচ্ছে না উনি, এবং উনি পদত্যাগ করতে চাচ্ছে, এবং সাথে সাথে উনি পদত্যাগ করে। আসলে এই পদত্যাগের ঘটনা শুরু হয় এই রেল স্টেশনের সংস্কারের কাছ থেকে, এবং উনি নবি সাদের মেয়র ছিলেন। আপনারা অনেকেই জানেন সার্বিয়ার প্রধানমন্ত্রী সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর একটা বিষয় আমি আপনাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে
যেহেতু সার্বিয়ার প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করছে, এখন যারা সার্বিয়ার প্রত্যাশী, ভিসা প্রত্যাশী, আসলে এদের কি হবে ভবিষ্যৎ, ভিসা বা কোনো সমস্যা হবে কিনা বা আদৌ ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে যদি দুটো কথা বলেন। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আসলে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি নিয়েও আসিনি। আপনি যে হুট করে আমাকে এই প্রশ্নটা করে বসবেন, যাক, তবুও আমি আমার মেধা বা আমার যতটুকু জানা এই জানা থেকে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা, আপনি বা আমাদের যারা ভিউয়ার্স তারা সবাই জানে যে ইউরোপে মূলত ডিসেম্বরে হচ্ছে তাদের ঈদের মতো একটা বড় দিন, নতুন বছর সব মিলেই থাকে। তো ডিসেম্বরের আগেই 15ই নভেম্বর যেহেতু ঘটনাটা ঘটছে, তখন থেকে কিন্তু সার্বিয়াতে আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন চলমান। এই আন্দোলনের ভিতরেই কিন্তু আপনার এই যে বড়দিন গেল তাদের। এবং আপনি জানেন সার্বিয়াদের দুই ধরনের খ্রিস্টান আছে। এক হচ্ছে অর্থোডক্স আর একটা হচ্ছে ক্যাথলিক। অর্থোডক্সেরা খ্রিস্টান, ক্যাথলিকেরা পালন করে 25শে ডিসেম্বর, এবং অর্থোডক্স যারা তারা 7 জানুয়ারি। তাহলে সার্বিয়ানেরা দুইটা খ্রিস্টান ডে পালন করে এবং হ্যাপি নিউ ইয়ার আছে। এবং এর পাশাপাশি তাদেরও একটা, আমরা যেমন বাংলা নববর্ষ নববর্ষ উদযাপন করি, তাদেরও একটা নববর্ষ আছে। তো এর মাঝে এই দুর্ঘটনার জন্য সব মিলে সার্বিয়ার যে ভিসা প্রত্যাশী, সার্বিয়ার যে কাজ, তারা একটু ধীরগতি হয়ে গেছে, স্লো হয়ে গেছে। আমি অনেক জায়গায় কথা বলছি, যারা এইসব বিষয়ে কাজ করে তাদের সাথে কথা বলছি যে এই নবী সাদের রেল দুর্ঘটনার জন্য ভিসা অ্যাপ্রুভাল, ওয়ার পারমিট এগুলা সব কিছুই পিছিয়ে গেছে। এবং বিভিন্ন কোম্পানি বা এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, যেখানে আপনি জানেন মনে হয় যে যোগাযোগ মন্ত্রীও পদত্যাগ জি করছে। জি জি। তো যেখানে মন্ত্রীরা পদত্যাগ করতেছে, সেখানে এই মন্ত্রণালয় যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়, এরা কাজ ধীরগতিতে হয়, ফলে এই কাজগুলো ধীর ছিল। তো এখন যেহেতু এই আন্দোলনের একটা গতি শেষ হয়েছে, যেমন এই আন্দোলনটা যখন চলা শুরু করছে, এখন যেহেতু শেষ হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, তাহলে এখন যে আপকামিং ডেতে যারা ভিসা প্রত্যাশী, আমার মতে যখন প্রধানমন্ত্রী নিয়োগ হয়ে যাবে, এবং আমি সার্বিয়ান যে আমাদের এই ওয়ার্কার যারা আমার সাথে সার্বিয়ার যে আমার কলিগ কাজ করে তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে এই প্রেসিডেন্ট 30 দিনের ভিতরে প্রধানমন্ত্রী নিয়োগ দিবে। যে নির্বাচিত মেয়রদের কাছ থেকে, বিভিন্ন শহরের মেয়র থেকে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিবে, এটা প্রেসিডেন্টের এখতিয়ার আছে। আর কোনো কারণে যদি যোগ্য প্রধানমন্ত্রী না পায়, তাহলে আগাম নির্বাচন দিতে বাধ্য। তো এই আগাম নির্বাচন সর্বোচ্চ 30 থেকে 45 দিনের ব্যাপার। এর ভিতরে যদি এই সমস্যার সমাধানগুলো হয়ে যায়, তাহলে ভিসা প্রত্যাশী যারা, তাদের যে কাজ, তাদের যে আকাঙ্ক্ষা, এটা আরো দ্রুত গতিতে আগাবে এবং দ্রুত গতিতে কাজ হবে। আসলে ভিসা এটা কোনো নির্দিষ্ট দেশের উপরে নির্ভর না। যেমন সার্বিয়াতে কিন্তু এশিয়ার ওয়ার্কার বা এশিয়া থেকে যারা কাজ করে তারাই বেশি আসে, যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, এবং সব দেশে এটা নির্ভরশীল। এবং আমি যতটুকু জানি, যদিও সার্বিয়ার মানুষ চাচ্ছে না যে তাদের দেশটা সেনজেন হোক, কিন্তু সার্বিয়া, আপনারা জানেন বা আপনিও জানেন যে সার্বিয়া রাশিয়াপন্থী, এবং যে প্রধানমন্ত্রী ছিলেন উনি রাশিয়াপন্থী এবং চীনাপন্থী। এই রাশিয়া এবং চীনপন্থী থাকার কারণে সেনজেনের সাথে তাদের ম্যাচিং হয় না। এখন যেহেতু এই প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, তাহলে এটা সেনজেন হওয়ার জন্য আরেক ধাপ এগিয়ে গেল। এগিয়ে গেল। তো এই হচ্ছে কথা। তো ভিসা প্রত্যাশীদের জন্য কোনো দুঃসংবাদ নাই, সুসংবাদ। এবং কিছুদিন অপেক্ষার পরে নতুন প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিবে, তখন আরো কাজ আরো দুর্গতিতে এগিয়ে যাবে। এটা হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তো আসলে সাইবুল ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখছেন আশা করি। এবং আসলে সাইফুল ভাই যে কথাগুলো বলছে, দেখেন ভিসা প্রত্যাশীদের আসলে কোনো সমস্যা হওয়ার কথা না, বরং আরও সুখবর। কেননা যে প্রধানমন্ত্রী ছিল ইনি রাশিয়াপন্থী ছিল। আর বরাবরের মতো আপনারা জানেন যে রাশিয়া আর ইউরোপের ভিতরে অনেকটা ডিফারেন্স বা অনেকটা ফাঁক থাকে। Yes, yes. তো এইখানে যতদিন রাশিয়াপন্থী ছিল ততদিন আসলে সেনজেন হওয়ার সম্ভাবনা নাই। তো এখন যেহেতু সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি সামনে আমাদের জন্য ভালো কিছু হবে। যে প্রধানমন্ত্রী আসবে, দেখা গেলে আমরা 2019 সালে 2019 সালে সেনজেনের জন্য অ্যাপ্লাই করা হয়। তো এখন যদি ভালো কোনো সরকার আসে বা ভালো কোনো প্রধানমন্ত্রী নির্বাচন হয়, তো সেই ক্ষেত্রে আশা করতেছি আমরা যে ভালো কিছু হবে, সার্বিয়ার সেনজেন হওয়ার সম্ভাবনা আরও দ্রুত হবে ইনশাআল্লাহ। সবার কাছে এইটুকু কথা। আর সব কিছু তো শুনছেন ভিডিওতে যে মূল মূল আসলে আন্দোলনটা শুরু হয় কোন কোন জায়গা থেকে, এবং ভিসা প্রত্যাশীদের বিষয় খুবই গুরুত্বপূর্ণ সাইফুলের কথা বলছে। তো এই হচ্ছে সব কিছু মিলে এতটুকু ছিল আজকে এই পর্যন্তই। আর অবশ্যই সার্বিয়ার সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে অবশ্যই সাইফুল ভাইয়ের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। সাইফুল ভাইয়ের ইউটিউবের নামটা যদি বলে দেন। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম 900। ওকে, সাইফুল ইসলাম 900। আল্লাহ হাফেজ।